গতকাল এবং আজ আমাদের পার্টি সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক ছিল, একটু আগে শেষ হলো। তার আগের দিন 15 তারিখে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল। আমাদের পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি সম্পাদক মণ্ডলীর সভায় এবং রাজ্য কমিটির সভায় উপস্থিত ছিলেন। তাকে তামিলনাড়ুতে চলে যেতে হয়েছে বলে প্রথমত তার এখানে থাকার কথা, তিনি আজকে এখন থাকেননি। আমরা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন, তার প্রস্তুতি, তার নির্বাচনী সংগ্রাম পরিচালনা করা, সেই ব্যাপারে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চলছে, সেটা চলবেও। আমাদের অভিজ্ঞতা আমাদের নিজের মধ্যে ভাগ করে নিতে হবে এবং তারপরে ফলাফল, তারও পর্যালোচনা। প্রাথমিকভাবে আমাদের পলিট ব্যুরোতে আলোচনা করে একটা বিবৃতি দেওয়া হয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলো সম্পর্কে। আমাদের রাজ্য কমিটিতে আমরা বিভিন্ন জেলা তাদের অভিজ্ঞতা বলেছেন, একটা প্রাথমিক ধারণা তৈরি হয়েছে। তার ভিত্তিতে এবং আমরা বিভিন্ন প্রশ্নমালা, সেটা নির্বাচনী কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে, তাতে আমাদের সমস্ত অভিজ্ঞতাগুলো সন্নিবিষ্ট করতে চাইছি। এবং নির্বাচনে কাজ করেছেন, আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে নেই, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সমর্থক, সাধারণ নির্বাচক মণ্ডলীর সদস্য, যারা নতুন আসা নির্বাচনের কর্মী বা দীর্ঘদিন পরে যারা এই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকেও আমরা নানান পদ্ধতিতে তাদের মতামত, সমালোচনা, পরামর্শ আমরা জানতে চাইব। সংগঠনের মধ্যে আমরা বুথ পর্যায় থেকে জেলা পর্যায়ে এই মে মাসের মধ্যে প্রশ্নাবলীর ভিত্তিতে কতগুলো তথ্য আমরা নিয়ে আসব। নির্বাচনে যে ফলাফল, তার তথ্য আমরা পর্যালোচনা করছি। আমাদের জমায়েত, আমাদের মিছিল, আমাদের প্রচার, সেগুলোকে আমরা পর্যালোচনা করছি এবং এটা বুথ এবং অঞ্চল এবং ওয়ার্ড পর্যায়ে এখন সেই পর্যালোচনার কাজ চলছে। জুন মাস জুড়ে আমরা যারা আমাদের নির্বাচনের কর্মী, তাদের সঙ্গে আমরা আলাপচারিতা করব। এটা অনেকটা লিসেনিং মোডে বৈঠক হবে, সভা হবে, যেখান থেকে নানান প্রশ্ন, পরামর্শ, দুর্বলতা ইত্যাদি যা আসবে, সেগুলোর আমরা সংকলন করে জেলাগুলোকে বলেছি রাজ্যে দেবে। রাজ্য কমিটিতে আমরা আলোচনা করে সেগুলোর ওপর দিকপাত করব এবং সেটা জুলাই মাসে আমরা সংগঠিতভাবে একটা নির্দিষ্ট খসড়া ভিত্তিতে আলোচনা করে আগস্টে প্রথম সপ্তাহে আমরা যা করি, কাকাবাবুর জন্মদিন মুজাফফর আহমেদ এর, সেই সময় পাঠচক্র সংগঠিত করে এই নির্দিষ্ট প্রশ্নগুলোর ভিত্তিতে আমাদের বক্তব্য তা আমরা উত্থাপন করব এবং সেটা নিয়ে সর্বস্তরে আলোচনা হবে। আমরা স্বাধীনতা দিবস 15ই আগস্ট এবং তার আগে আপনারা জানেন হিরোশিমা নাগাসাকি 6/9 যুদ্ধ বিরোধী, সেই প্রচার নিয়ে যাব। স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের সংহতি, সেটা রক্ষার শপথ নেওয়া হবে। এবং আগস্ট মাসের 29-30 আগস্ট হল পাওয়ার তারিখের সাপেক্ষে আমরা আমাদের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন করব। সেখানে জেলা নেতৃত্ব এবং আমাদের যা বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব আছে, তাদেরকে, সংগঠনের নেতৃত্ব, তাদেরকে নিয়ে আমরা এই খসড়াকে উপস্থাপিত করে আগামী দিনের সংগঠন, আন্দোলন, সংগ্রাম এবং এই ফলাফল থেকে যে লেসন ড্র করা এবং তার ভিত্তিতে আমাদের আগামী দিনের কাজ, আমরা সেগুলো নির্ধারণ করব, আন্দোলনের রূপরেখা তৈরি করব। যে নয়াফাসিবাদী শক্তির উত্থান গোটা দেশে হয়েছে এবং এই প্রথম আরএসএস পরিচালিত
ভারতীয় জনতা পার্টি যে সরকার তৈরি হয়েছে, নতুন অভিজ্ঞতা যা হয় যেদিন থেকে হয়েছে, খবরের কাগজে প্রচার মাধ্যমে নানান ধরনের খবর প্রচারিত হচ্ছে, তার সদর্থক দিক আছে, নয়াত্মক দিক আছে। এটা টু আর্লি কোনো জাজমেন্ট করা। যদি দেখেন 2011-তে যখন কোট আনকোট শো কল্ড পরিবর্তন হয়েছিল, তখনকারও যারা পুরনো খবরের কাগজে ফাইলে দেখেন, তাহলে মোটামুটি একই রকমের স্ক্রিপ্ট, প্রতিদিন নতুন নতুন ঘোষণা হচ্ছে। এবং অন্যদিকে রাজনৈতিক হিংসা, তার মধ্যে দাঁড়িয়ে নানান প্রথম কদিন ধরে খুনোখুনি, এগুলো চলেছে। তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরে যতটা না পরাজিত হয়ে লজ্জিত হয়েছে, তার থেকে বেশি ভয় কম্পিত হয়েছে। এবং তারপরে অনেকেই তাদের নেতা নেত্রীরা পাবলিক স্পেস থেকে, নিজের ঘরবাড়ি থেকেও উধাও হয়ে গিয়েছেন। তাদের সমর্থকরা অনেক অসহায় আছে, সাধারণ মানুষও। আর তারপরে বিজেপির যেটা স্ক্রিপ্ট, সেই অনুযায়ী গোরক্ষক সমিতির নাম না দিয়ে হলেও উৎসাহিত কিছু তৎকাল বিজেপি আছে যারা ঝান্ডা বদল করেছে। এবং যেটা কথায় আছে, নব্য মুসলমান বেশি করে গোমাংস খায়। তো এখানে তার উল্টোটা, যেহেতু সামনে কুরবানি আছে, বকরিদ আছে, কোরবানি মানেই হচ্ছে দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস। সেখানে দাঁড়িয়ে আমাদের মতো দেশে, ভিন্ন দেশেই তাই আছে, যেটা স্থানীয় যে পশু, সেটাকে তোমার গিয়ে, এটা শুধু মুসলমান নয়, মুসলমানের আগে থেকে পরম্পরা আছে, যেখানে দাঁড়িয়ে কোরবানি করা হয়, বা বলি বলে সাধারণত এখানে পরিচিত হয়। এখন সেটাকে ঘিরেও আমরা দেখছি যারা গবাদি পশু পালন করেন, যারা গবাদি পশু ব্যবসা করেন, সারা বছরের মধ্যে যারা এই সময় হাটে বাজারে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসেন, এবং অনেক মহিলা, তো যারা দুগ্ধ ব্যবসায়ী, যারা গোপালনে, এবং আমাদের দেশে আমাদের রাজ্যেও সবচেয়ে বেশি আগে কৃষিকাজে, তারপরে তাঁত শিল্পে, এবং তারপরে পশুপালনে যুক্ত ছিলেন। তাঁত শিল্প ধ্বংস হয়েছে একেবারে ইংরেজ সমাজ থেকে আরম্ভ করে স্বাধীনতার পরেও ধাপে ধাপে আমাদের রাজ্যেও। এবং সেখানে অনেকেই হচ্ছে তোমার গিয়ে, এবং কৃষিতেও খুব লাভজনক নয়, সেটাকে অনেকটা ক্রস সাবসিডাইজ করে। কৃষির সঙ্গে যারা যুক্ত থাকে তারাও পশুপালনের মধ্যে থাকে, এবং এটা ধর্ম নিরপেক্ষভাবেই গরু, মোষ, ছাগল এগুলো পালন করে। এবং হিস্টোরিক্যালি মুরগি বেশিরভাগ মুসলমানরা পালন করতো, কিন্তু এখন সে কথাও আছে মুরগি পোষা, কিন্তু এখন পোলট্রি হওয়ার পরে, আধুনিক হওয়ার পরে সেটা সব ধর্মের মানুষই করে, খায়ও তাই। 50 বছর আগে মুরগি খেত না, খাদ্যাভ্যাস এরকম পাল্টায়, অত বেশি চল ছিল না। এখন তার প্রোডাকশনও বেড়েছে, এবং তাতে পশুধন সমাপ্ত হয় না। যেটা ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে ব্যবহৃত হয়, তার আবার প্রোডাকশনও সেরকম বাড়াতে হয়, যেহেতু বাজার থাকে। আর এই জন্যই গোটারি হয়েছে, এই জন্য পিগারি হয়, এই জন্য গো প্রজনন হয়। এবং পৃথিবীর তে আমাদের দেশের শেয়ার সাইজের জন্য এবং পপুলেশনের জন্য আমাদের গোধন পৃথিবীর মধ্যে দ্বিতীয়। আবার এর জন্যই আমাদের মাংস এক্সপোর্টে আমরা আগে ষষ্ঠ ছিলাম, পঞ্চম ছিলাম, এখন তৃতীয় হয়েছি। ভারত সরকার চায় আমরা যাতে প্রথম হই। এবং মাংস রপ্তানির জন্য ও পশুধন লাগে। আবার চামড়া আগে এক সময় নিষিদ্ধ ছিল, চামড়া এখনো অনেক মন্দির টন্দিরে গেলে চামড়ার জিনিস ব্যবহার করতে দেয় না, কিন্তু চামড়ার এখন সবেতেই ব্যবহার হয়। এবং এত চাহিদা যে সেখানে কৃত্রিম চামড়া তৈরি করে, এই তার সাবস্টিটিউট তৈরি করে চীন অনেক বেশি ব্যবসা করছে। কিন্তু আমাদের র হাইড স্কিন, এবং তাকে প্রসেস করা, এবং তাকে তাতে দিয়ে ফ্যাব্রিকেট করা, এবং তার থেকে লেদার ইন্ডাস্ট্রি একটা বিশাল গড়ে উঠেছে। তাহলে এইভাবে পরিকল্পিতভাবে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে যদি গো প্রজনন, গো বিভিন্ন যানবাহনের মারফত সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্য এখানে থেকে উত্তর ভারতে, পশ্চিম ভারতে এই গবাদি যা আছে প্রজননের জন্য বেশি ভালো আবহাওয়া। এই জন্য অনেকেই এখানে যারা গরুর ব্যবসা করেন, কিন্তু তারা নিয়ে যান এটাকে উত্তর ভারতে, পশ্চিম ভারতে,
ফডারও ভালো, জলও ভালো বলে গঙ্গা যমুনা যেটা হচ্ছে ওরা বলে দোয়াব, দুই নদীর সংযোগ ওইসব জায়গাগুলোতে আছে। কিন্তু এই আসা যাওয়ার পথে তথাকথিত গোরক্ষক বাহিনী তারা অনেক জুলুমবাজিও করে, তোলাবাজিও করে, আবার কাউ স্মাগলিংও হয় আমাদের বিশাল বর্ডারে দাঁড়িয়ে। এখানেও যাতে বাইরে স্মাগলিং হয়, বাইরে এক্সপোর্ট হয়, তার জন্য অনেকে চায় যে আমাদের দেশে তার ব্যবহার কমুক, তাদের সস্তায় সাপ্লাইটা বাড়বে। যারা বড় বড় কোম্পানি খুলেছে এবং সেই কোম্পানি মারফত রপ্তানি করে, আবার শাসক দলকে ফান্ড করে সেই টাকা দিয়ে, আপনারা জানেন ইলেকট্রাল বন্ডে সেটা আছে। তো তারাও চায় তাদের ব্যবসায়ীর স্বার্থে যে স্থানীয় মানুষ তারা এটা থেকে বঞ্চিত হোক। কিন্তু এই যে প্রধানমন্ত্রী গেলেন ইউএইতে, শেখেদের সঙ্গে গলা মেলানোর জন্য, আপনারা দেখবেন আরব দেশগুলোতে, দুবাইতেও ইন্ডিয়ান বিফ বলে একদম সাইনবোর্ড লাগিয়ে বিক্রি হয়, গোটা ইউরোপেও তাই। সেখানে যে জুলুমবাজি শুরু হয়েছে পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে এবং বিজেপি ঝান্ডা নিয়ে, আমি রাজ্যের বর্তমান শাসক দলকে বলবো যে এ পথে যাবেন না। এতে অশান্তি বাড়বে। মানুষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এমন অবস্থা না হয় যাতে প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হয় এবং এটা অশান্তি এবং সামাজিক, হিন্দিতে বলে সন্তুলন, সবসময় বিজেপি এটা ব্যবহার করে আগে সবসময়, সামাজিক সন্তুলন, এখন তো এসব শব্দ ব্যবহার করতে হবে, যাতে এটা নষ্ট না হয়, সম্প্রীতি যাতে নষ্ট না হয়, ব্যালেন্স যাতে নষ্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এমনিতেই আমরা হচ্ছি প্রোটিন স্টার্ভ নেশন, আমাদের হচ্ছে অপুষ্টি বেশি। সেখানে সবচেয়ে সস্তা প্রোটিন পাওয়া যায় এই অ্যানিমাল প্রোটিন থেকে। সেখানে সাবস্টিটিউট না তৈরি করে, সেখানে মিড ডে মিলকে আরও স্ট্রেনথেন না করে, মিড ডে মিলে আরও বেশি ডিম, মাছ, প্রোটিন না দিয়ে, যদি ভেজিটেরিয়ান হয় ভেজিটেবলসও না দিয়ে, মানুষের পাত থেকে খাবার কেড়ে নেওয়া যায় না। তারপরে ধর্মাচরণের অংশ হিসেবে শুধু বলিও হয়, এক এক সময় এক এক দেশে এক এক নিয়মে হয়। আমি নিজে ব্যক্তিগত স্তরে বলির পক্ষে নই, কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপার তো নয়, কতগুলো সামাজিক আছে, কতগুলো, এবং এটা শুধু মুসলমান নয়, তপশিলি জাতি আছে, আদিবাসী আছেন, খ্রিস্টান আছেন, তাদের অনেকেই সেটা খায়। তাহলে একসময় মেনকা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন এইসব রব উঠেছিল। তখন ঘটনাচক্রে আমি এখানকার রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলাম। তখন ওষুধ কোম্পানিগুলো আমাদের কাছে পিটিশন দিয়েছিল যে স্লটার হাউসে স্লটার বন্ধ হয়ে গেলে তাহলে কোনো আয়রন টনিক তৈরি করা যাবে না। আমাদের দেশে যেহেতু রক্তাল্পতায় লোকে ভোগে এবং আয়রন টনিক ডাক্তাররা লিখে দেয়, তার একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট শুনলে অনেকে তাজ্জব হয়ে যাবে, তখন আমি জানতাম না, এটা জানলাম যে এই স্লটার হাউস থেকে কালেক্ট করতে হয় র মেটেরিয়ালস হিসেবে, এবং সেটা আমি তৎকালীন মন্ত্রীকে লিখি। আবার যারা এই যে মাংস সস্তায় পাওয়া যায়, কারণ এই যে বাই প্রোডাক্টস আছে, চামড়া, শিং, হাড়, রক্ত, আরো অন্যান্য অনেক রকমের সেল যেগুলো বায়োমেডিক্স লাগে, কাজে লাগে, এবং আমাদের লেদার ইন্ডাস্ট্রি পুরো ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বেশি এক্সপোর্ট যা হয় তার মধ্যে চামড়া একটা বড়, চামড়া প্রোডাক্ট। শুধু ছাগল দিয়ে সেটা পোষানো যাবে না। যে সরকার কিছু সিদ্ধান্ত নেয় সেটা ভেবে চিন্তে নিতে হয়, অর্থনীতিবিদদের সঙ্গে পরামর্শ করতে হয়, তার আর্থিক দিকটা দেখতে হয়, সামাজিক দিকটা দেখতে হয়। কিন্তু যেভাবে পুলিশ পাঠিয়ে, মস্তান পাঠিয়ে জোর জুলুম করে করা হচ্ছে, এটা ঠিক নয়, আমরা এটা সমর্থন করি না। এবার স্পেস দিতে হয়।
সেটা হকার উচ্ছেদের ক্ষেত্রে আমরা তাই বলেছি। একটা কাট অফ ডেট লাগে, নাগরিকতা আইন করতে গিয়েও একটা কাট অফ ডেট বলা হয়েছে। যে কোনো সরকার নির্দেশ দিলে একটা কাট অফ ডেট লাগে। আমরা 77 সালে যখন বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল তখন এরকম আমাদের বিরোধীরা, দক্ষিণপন্থীরা এই প্রচারই করতো যে সব ধর্মকর্ম, পুজো পাঠ, মন্দির মসজিদ, আজান সব বন্ধ হয়ে যাবে। এটাই তো প্রচার ছিল কমিউনিস্টদের বিরুদ্ধে। তখন বামফ্রন্ট সরকার এই সিদ্ধান্ত করে যে 77 সালে জুন মাসে কাট অফ ডেট, তার আগে যে যেরকম যা আচরণ করেছেন, পালন করেছেন, সেটা অব্যাহত থাকবে, নতুন করে কিছু করা যাবে না। কারণ 5 বছরের জন্য সরকার তৈরি হয়, সে ইতিহাসকে ঠিক করতে পারে না, সে আগামী 100 বছরের সিদ্ধান্ত নিতে পারে না। গণতন্ত্রে সরকার তৈরি হয় 5 বছরের জন্য, এবং ইশতেহারে এই 5 বছর কি করবে সেটাই প্রতিশ্রুতি দেওয়া হয়। তার মধ্যে এরা আবার বলেছেন 6 মাসের মধ্যে শূন্য পদ পূরণ করবেন, 1 বছরের মধ্যে চাকরি দেবেন, এত কোটি করবেন, যা যা বলেছেন। আমরা দেখব সেগুলো যাতে পালন করেন। কিন্তু সব ছেড়ে ছেড়ে দিয়ে মানুষের ধর্মাচরণে, উৎসব পালনে যাতে বাধা তৈরি না হয়। আমি নিজে মনে করি এবং কমিউনিস্ট পার্টি মনে করে ধর্মীয় আচরণ, ধর্মীয় উৎসব, ধর্ম পালন যে করো, ধর্মনিরপেক্ষ হিসেবে বলা যায় যে অন্যের যন্ত্রণার কারণ, অসুবিধার কারণ যাতে না হয়। 1, 2 হচ্ছে ধর্ম তার হৃদয়ে, তার বিশ্বাসে, তার ধর্মগ্রন্থে, তার উপাসনা স্থলে, তার বাড়ির কোণে। যত বেশি রাস্তায় সেটা প্রদর্শন হয়, এক্সিবিশন হয়, প্রদর্শনমূলক হয়। আমরা শুরু থেকে, ব্রিটিশ জমানা থেকে বলে আসছি কমিউনিস্ট পার্টি, যে অধিকাংশ দাঙ্গা হাঙ্গামা ঝামেলা হয় যখন ধর্মের নগ্ন প্রদর্শন বাইরে রাস্তায় টেনে নিয়ে আসা হয়, পাবলিক স্পেসে টেনে নিয়ে আসা হয়। সেটা যতটা নিয়ন্ত্রিত হয় তত ভালো, তো আমরাই বলতে পারি। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই নিরপেক্ষতার রক্ষা করতে হয়, যেটা একটা স্পেসিফিক নয়, আর এটা কোনো কম্পিটিটিভ কমিউনালিজম নয়। কম্পিটিটিভ কমিউনালিজমে কি হয় আমরা গুজরাটের পরে মহারাষ্ট্রে দেখেছি। মহারাষ্ট্রে 1993 সালের দাঙ্গা যখন হয় জানুয়ারি মাসে এবং 2-2.5 মাস ধরে চলে, সেটা এটাই এই রেষারেষি হয়েছিল যে জুম্মার নামাজ রাস্তায় যদি হয় তাহলে আমাদের মহারতীও কেন রাস্তায় হবে না, রাস্তা দখল করে হবে না কেন। একটা যদি বেআইনি মনে করি আর একটা বেআইনি দিয়ে সেটা সোজায় না। 2 wrongs cannot make a right, এবং এটা কারো রাইটের প্রশ্ন নয়। আমরা ঠিক করেছি, ইতিমধ্যে দেখেছেন যারা সারা বছর ধরে এই গবাদি পশু পালন করে তারা এই হাট বাজারের জন্য অপেক্ষা করে, কিন্তু অধিকাংশ জায়গায় হাট বাজার বন্ধ হয়ে গেছে রাতারাতি। এবং এটা শুধু মাংস না, গবাদি পশু না, আমি বলে দিচ্ছি। এরপরে এটা এক্সটেনশনে যেখানে কমন হাট আছে, আমরা দেখেছি দাঙ্গা হাঙ্গামার পরে যেটা হয় যে এই সম্প্রদায়ের দোকান থেকে এ কিনবে না, ও সম্প্রদায় থেকে ও কিনবে না, এই সম্প্রদায়ের হাটে ওই সম্প্রদায়ের লোক বসবে না, ওই সম্প্রদায়ের হাটে ওই লোক বসবে না, এবং বাজার হাটও চলবে। এই জন্যই আপনারা দেখেছেন নিউ মার্কেটে যখন জয়ের আনন্দে যখন বুলডোজার নিয়ে নামে, প্রথমেই আমরা বামপন্থীরা 4 তারিখে ফলাফল বেরিয়েছে, 8 তারিখে আমরা ওখানে মিছিল করি, সমাবেশ করি। কেন করি? যেগুলো আমাদের হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমরা গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এই উদাহরণগুলো আমাদের সামনে আছে। আমরা আসামে প্রতিদিন উদাহরণ দেখছি, আমরা ত্রিপুরায় এই উদাহরণগুলো দেখছি। আমার মনে হয় শাসক দলও সেটাকে শিক্ষা নেবেন এবং ওই পথে যাবেন না। তারপর আমরা দেখলাম যে তপসিয়ায় যখন বুলডোজার ব্যবহার করা হলো, কোর্টে কেস হলো, আমাদের নেতারা গেলেন, কর্মীরা গেলেন। এটা কোনো একটা ধর্ম বিরুদ্ধে একটা ধর্ম নয়। বেআইনির কাজে যদি আপনি বিরোধী হন তাহলে আইন আর বেআইন এটাই তো দেখা হবে। এবং সেখানে দেখবেন একটা শ্রেণীর ব্যাপার আছে। সবচেয়ে ভালনারেবল সেকশন যারা হকার্স, ছোট দোকানদার, অসংগঠিত শিল্প, ছোট ছোট কটেজ বেস ইন্ডাস্ট্রিজ, তাহলে একদিকে বলবে আমি শিল্পায়ন করব, আর অন্যদিকে আজকের বড় বড় শিল্প বেঁচে থাকে এই ছোট ছোট ভেন্ডারের উপরে, ছোট ছোট ফ্যাব্রিকেটারের উপরে, ছোট ছোট সাপ্লায়ার্সের উপরে। তাহলে এই গোটা চেইনটা ভেঙে যাচ্ছে। এবং এমনিতেই দেশের প্রধানমন্ত্রী বলছেন অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট, খরচ কমাও।
বিদ্যুতের ব্যবহার কমাও, তেলের ব্যবহার কমাও। তার মানে একটা ইমিনেন্ট ইকোনমিক একটা ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি। নাহলে তো প্রধানমন্ত্রী এরকম বলবেন না, তার কথা যদি আমি ফেস ভ্যালুতেও নেই। প্রত্যেক মাসে, গত 3 মাসে আমাদের ফরেন রিজার্ভ ইন ডলার টার্মস কমছে, $17 মিলিয়ন করে কমছে গত 3 মাসের হিসেব। এরকম চললে কিছুদিন পরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হবে। আমদানি আঠানি খরচা রুপইয়া, সেখানে আমদানিটা বাড়াতে হবে, খরচটা কমাতে হবে, থাম রুল। তাহলে সেখানে খরচ বাড়াবো আর আমদানি কমাবো, তাহলে দেশও বাঁচবে না, সমাজ বাঁচবে না। কেউ যদি মনে করে এটা টার্গেটেড একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হচ্ছে, তা নয়। लगेगी आग तो सभी आएंगे चपेट में। यहां से मेरा ही मकान थोड़ी है। তাহলে বাজারে যদি আগুন লাগে সবার প্রভাব পড়বে। এই জন্য আমরা মনে করি এটাকে উস্কানি এরমও দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ চেষ্টাও করবেন এটা একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা, এবং এটা কাউন্টারও করার একটা ধর্মীয়, তাতে কনসলিডেশন হয়, রিলিজিয়াস কনসলিডেশন হয়। সেখানে বামপন্থী হিসেবে আমাদের সাধারণ মানুষ, যারা মানবাধিকারের পক্ষে, যারা সংবিধানের পক্ষে, যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে, যারা সংখ্যালঘু অধিকারের পক্ষে, যারা এই ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে, তাদের সবাইকে এক কাট্টা হয়ে এটার বিরুদ্ধে নামতে হবে এবং প্রতিবাদ করতে হবে। মর্নিং সোজ দ্য ডে। আমরা রাস্তায় নেমেছি, নামবো। আমাদের সিদ্ধান্ত করেছি আমরা কোর্টে যেরকম যারা গো পালন এবং গো প্রজনন করেন তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আইনজীবীরা কোর্টে যেরকম পিটিশন করবেন, সেরকম সমস্ত ব্লকে এই ধর্মনিরপেক্ষ মানুষ, আক্রান্ত মানুষকে সঙ্গে নিয়ে, যাদের মধ্যে ভয় এবং ভীতি সঞ্চার করেছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা ব্লক এবং থানার আইসির কাছে আমরা পিটিশন দেব যে এই রাতারাতি এইসব কর্মকাণ্ড ঘটলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, মানুষকে মানুষের মতো বাঁচতে দিন, থাকতে দিন। बोलूं बोलिए, सुन रहे। सर, ये बीजेपी के तुगलकी फरमान के खिलाफ आज 7 पॉइंट पे हजारों लोग सड़क पे उतरे, पुलिस से झड़प भी हुई है, कुछ लोग गिरफ्तार भी हुए हैं। तो आप क्या समझते हैं कि ये सिलसिला और आगे बढ़ेगा? पहला तो आपके सवाल से हमारा थोड़ा एतराज है। ये सब नए सिखा हुआ बात है, तुगलकी फरमान। आप क्यों फरमान दिया कोई पुलिस, कोई मंत्री, आप तुगलक को क्यों खींच के ले आ रहे हैं? किस साफ सी बात है, ये सब ऐसा नाम से हो जाता है। ठीक है, आप ये कह सकते हैं ये बीजेपी का फरमान या पुलिस कमिश्नर का फरमान या मुख्यमंत्री का फरमान। हिम्मत से बात कीजिए। एक बेचारे तुगलक को क्यों खींच रहे हो? और अभी तो ये होड़ लगा हुआ है एक से एक तुगलक बनने का। ये लोग सड़क पे आएंगे। हम वामपंथी जब ये बात करते थे, आप ही लोग खुद बोलते हैं क्यों जुलूस हो रहा, क्यों मीटिंग हो रहा, क्यों धरना हो रहा। देना पड़ता है, चाहे किसान हो, चाहे मजदूर हो। अब जब सियालदा हो, हावड़ा हो, पाक सर्कस हो, उल्टाडांगा हो, अगर रेल के हॉकर्स को आप बुलडोजर से उसका गिराएंगे दुकान जहां बरसों से वो किया है, तो लोग तो एतराज करेंगे। एतराज करना भी जमहूरियत में हक है, जैसे उसका तरीका भी है। हम तो भी जाएंगे जुलूस करने तोपसिया में, पिछले दिन भी किया गया है। और अभी मैं खबर लिया हूं, चाहे अखबार जितना भी सनसनीखेज खबर करे, अभी वहां अमन अमान है। लेकिन रैफ उतरा, पुलिस उतरा, और जैसा हुआ, आप जो बोले गिरफ्तारी भी हुआ, तो हमारे लॉयर्स टीम है, कानूनी मशवरा सलाह वो देंगे। कोई भी, ये वही पाक सर्कस है जहाँ पे आपको मालूम है जब बाई इलेक्शन हुआ था सायरा हलीम के टाइम में, तो जो ह्यूमन राइट्स के लोग उतरे थे प्रोटेस्ट करने के लिए या प्रचार के लिए, तो यही कलकत्ता पुलिस उस वक्त का जो हुकूमत था, उसके दलाली करने के लिए मैं ये शब्द बोलूंगा कि जो लोग उतरे थे सब सीपीएम के लोग नहीं थे, उनको उतरने के साथ साथ ही पुलिस में ले आके थाना में बंद कर दिया, अरेस्ट किया था। वो भी गलत, ये भी गलत। एक गलत से दूसरा गलत को, तो लोग गलती को सुधारने के लिए राय देते हैं,
और एक बड़ी गलती करने के लिए नहीं देते हैं। और ये पुलिस को भी समझना पड़ेगा कि वो कानून और संविधान के मुताबिक चले, ना कि हुक्मबरदार हो। এতদিন যারা ক্ষমতায় ছিলেন 2011 পর থেকে একাধিক বক্তব্য তাদের শুনেছি, বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা রাজনীতি সেভাবে করতে দেননি বলে আপনারা এই অভিযোগ করেছেন, অত্যাচারের ঘটনা। সেই তৃণমূল কংগ্রেস 4 তারিখের পর থেকে পথের রাজনীতিতে বা আন্দোলনে নেই কেন? আপনাদের কি মনে হয় তারা কি হঠাৎ করে ডুবে গেলেন কর্পূরের মতো? না, উবে যাবে কি করে? এত বৈভব, এত খাওন দাওন, এত হেলিকপ্টার, এত প্লেন, এত রাজমহল, এত বাহিনী, এত বন্দুক, এত পিস্তল, এত বোমা, এত বারুদ, সব কি একদিন উবে যায়? আপনার প্রশ্নের রেস ধরেই বলতে পারি, হ্যাঁ, এটা বলা যায়, পথিক তুমি কি পথ হারাইয়াছ? আর এই জন্য আমরা বামপন্থীরা বলি, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। কিন্তু দক্ষিণপন্থীরা পথে নামার রাজনীতির বিরোধী। শুধুমাত্র মুখ্যমন্ত্রী এবং টলিউডের নায়ক নায়িকা গায়ক গায়িকা থাকলে তখন আপনারা এরকম ফ্যাশন প্যারেড দেখেছেন, রিপোর্টও করেছেন খুব উৎসাহ নিয়ে। কিন্তু এখন যা হয়, অনেকেই আবার দেখলেন রাতারাতি এইসব কাজকর্মের সূত্রেই, সবাই তো আর মেরুদণ্ড সোজা করে থাকতে পারে না, এপাং ওপাং ঝপাং করে। তো যারা এপাং ওপাং ঝপাংয়ের যারা প্রবক্তা, তারা তখন রাস্তায় নামার আগে এদিক ওদিকে তাকাচ্ছে। তাদেরকে কারোর অভ্যাস হয়ে যায় যে অনেক লাও লস্কর মস্তান পুলিশ সিভিক হাজার হাজার লোক নিয়ে, তো আপনারা যদি দেখতেন যে লোক নামছে, তখন তো বেশিরভাগটা পুলিশ থাকতো। সেই পুলিশ তো এখন এই মুখ্যমন্ত্রী নামলে তাদের সঙ্গে থাকবে, পোশাকে থাকুক আর সাদা পোশাকে থাকুক, তখন তো আর পিসি ভাইপো নামলে থাকবে না। আমার মনে হয় তারা পুরনো অভ্যাস ছেড়ে নতুন অভ্যাসে আসবেন। আর যদি না আসেন, মানুষ পথে নামবে। তাদেরকে পথও চিনে নিতে হবে, তাদেরকে কোন পথের প্রতীক হবেন সেটাও যেমন বেছে নিতে হবে, এবং কার পাশে থাকবেন হাঁটবেন সেটাও ঠিক করে নিতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে এখনকার বিরোধী দলনেতা তিনি দাবি করলেন, সোমদেব চট্টোপাধ্যায়, 2011 পর থেকে তারা ক্ষমতায় আসার পর থেকে কোনো পোস্টপোল ভায়োলেন্স হয়নি, তারা কোনো পলিটিক্যাল পার্টি অফিস অকুপাই করেননি, খুন হয়নি, কিছুই হয়নি। এই সমস্ত সাংবিধানিক পদে গেলে আমরা জানি একটা শপথ বাক্য পাঠ করানো হয় এবং সেখানে বলা হয় সত্যনিষ্ঠার সহিত। তো তিনি যদি তৃণমূলের নেতা যদি হন, তাহলে তিনি মিথ্যার সহিত তার দায়িত্ব পালন করবেন, সেই শপথ নিয়েছেন, এটা দিয়ে সেটা বোঝা যাচ্ছে। সিলিন্ডার, রাজ্যের এবং কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৌসুমী হলো, রাজ্যের শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি বলবৎ হলো, কি বলবেন? সরকার তুমি যে তৈরি করেছো, সেই সরকার তার নীতি অনুযায়ী চলবে, এবং জাতীয় শিক্ষানীতি আমরা জানি সেটা মোদির অনেক প্রিয়, এবং সেটা হচ্ছে একেবারে ওয়াশিংটন নির্দেশিত, এবং সেখানে দাঁড়িয়ে এই শিক্ষানীতি তৈরি হয় শাসক দল তার প্রয়োজনে, পুঁজি তার প্রয়োজনে। ইংরেজদের সময় কেরানি দরকার ছিল, তখন কেরানি তৈরি করার জন্য শিক্ষা তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পরে যখন আমরা পাবলিক সেক্টর তৈরি হচ্ছে, যখন দাঁড়িয়ে নতুন কারখানা তৈরি হচ্ছে, যখন ভারী শিল্প তৈরি হচ্ছে, তখন আইআইটি আইএম তৈরি করতে হয়েছে, তখন একেবারে তলা থেকে স্কুল কলেজ তৈরি করতে হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হয়েছে। জনশিক্ষা বামফ্রন্টে যখন আমল হয়েছে, তখন জনশিক্ষার প্রসার হয়েছে, বেশিরভাগ মানুষ যাতে শিক্ষার আঙিনায় আসে তার চেষ্টা করা হয়েছে। আর এখনকার যে সরকার আছে, সে চায় না যে সবাই শিক্ষিত হোক, শিক্ষা মহার্ঘ হোক, তাহলে পাবলিক ফান্ডেড শিক্ষা যাতে না থাকে। আমি কলকাতা কর্পোরেশনের বিদ্যালয়ে পড়েছি, তৃণমূলের আমলে কর্পোরেশনের বিদ্যালয়গুলো প্রায় চৌপাট হয়ে গেছে। প্রথমে বিজেপি যখন মহারাষ্ট্র পুরসভা এসেছিল, কলকাতা এবং মুম্বাই পুরসভা একমাত্র স্কুল চালাতো। তারা প্রথমে গত শতাব্দীর শেষে যখন মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা পুরসভা হয়, তারা সমস্ত পৌর বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয়। এখানে যখন তৃণমূলের সরকার হয়, তারাও ক্রমাগত আর রিক্রুটমেন্ট না করে এগুলোকে শুকিয়ে মেরেছে। এখন কয়েকটা আছে, টিম টিম করে চলছে। এবার তোমার জানা দরকার, যখন একে ফজলুল হক যখন এখানে মেয়র হন কলকাতা স্বাধীনতার আগে, তখনই গোটা এশিয়ায় প্রথম কলকাতায় পুর নিগম স্কুল প্রতিষ্ঠা করে। কারণ বস্তির গরিব ধাঙ্গরের ছেলে, গাড়োয়ানের ছেলে, দারোয়ানের ছেলে, তারা যাতে পড়তে পারে, শ্রমজীবী মানুষের শহর, তারা যাতে পড়তে পারে। এখনকার যে জাতীয় শিক্ষানীতি আছে, তারা প্রাইমারি থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত যাদের আর্থিক রেস তো আছে তারা পড়ুক,
যাদের আর্থিক রেস্ত নেই তারা কেন পড়বে, তাছাড়া পড়েই বা কি করবে যদি চাকরি না করা হয়, তাদেরকে সেই এটাকে বলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যান। সুতরাং আমাদের এই সরকারের, রাজ্যের বা কেন্দ্রের উভয়ই হচ্ছে যে আমাদের যে কটা হিউম্যান রিসোর্স লাগবে তাদেরকেই আমরা শিক্ষিত করব, বা তারা শিক্ষিত হয়ে যাবে অস্ট্রেলিয়া, কানাডা, বা তারা সেখানে যে দোকান খুলবে সেই দোকানে ডিগ্রি পাবে, কিন্তু এখানে সবাইকে শিক্ষা দিয়ে কি লাভ? তাহলে পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরোধিতা করেছি, আমরা বিরোধিতা করব। আরামবাগে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচ থেকে বোমা বেরোচ্ছে, তারা বোমা আজকেও ছবির নিচ থেকে বেরোচ্ছে, আঁচলের নিচ থেকে এখনো বেরোয়নি। হ্যাঁ, না এটা খারাপ দেখছি না, কিন্তু এটাকে বলে পছন্দের অধিকার। আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, তখন কংগ্রেসের সরকার ছিল বা যুক্তফ্রন্টের সরকার ছিল ওই সময়। তখনও আমাদের সকালে আমরা বলতাম প্রার্থনা, স্কুলে প্রেয়ার লাইনে সবাইকে দাঁড়াতো এবং সেখানে এক এক দিন দেশাত্মবোধক গান হতো, স্বাধীনতা আন্দোলনের সময় যে গানগুলো হয়েছিল, জনগণ হতো, বন্দে মাতরম হতো, তারপর হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা হতো না, এদেশ এদেশ আমার এদেশ হতো। হ্যাঁ, এখন তো আবার হেমন্ত বিশ্ব শর্মার সরকার এখানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেটাও কোনোদিন হতো। সেসব বৃন্দ গানগুলো শেখানো হতো যাতে মানুষের মধ্যে, ছেলে মেয়েদের বয়স থেকে, সব দেশেই হয়, ভ্যালুজ, কিছু মূল্যবোধ দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে গড়ে ওঠে। বন্দে মাতরমেরও প্রথম দুই স্তবক আমাদের দেশের সংবিধান স্বীকৃত জাতীয় গান। এই নিয়ে 100 বছর আগে বিতর্ক হয়েছে, কংগ্রেস অধিবেশনে হয়েছে, কনস্টিটিউশনে তোমার কি যে সভা সেখানে হয়েছে, এই নিয়ে দিস্তা দিস্তা লেখা আছে। সরোজ মুখার্জি 80-র দশকে যখন প্রথম তৃণমূল, আবার বিজেপি, যখন তৃণমূল তৈরি হয়নি, মানে তাদের আগেরটা আর কি, বিজেপি যখন তোমার গিয়ে নতুন করে 80 সালে তৈরি হওয়ার পরে এই বন্দে মাতরম নিয়ে যখন বিতর্ক করেছিল, তখন সরোজ মুখার্জি একটা বুকলেট লিখেছিলেন, এই লাইব্রেরিতে আছে, নিয়ে পড়তে পারেন। সেখানে দাঁড়িয়ে প্রথম দুটো স্তবক জাতীয় বিতর্ক করেই ঠিক হয়েছিল, যেটা গাওয়া যায়, কোনো অসুবিধে নেই, কারণ সেটা হচ্ছে দেশাত্মবোধক। কিন্তু যে এমএলএ এমপিরা একটা সোজা বাংলায় লেখা শপথ বাক্য পাঠ করতে পারছে না, যেখানে যুক্তাক্ষর আছে থমকে যাচ্ছে, সেখানে তো আমি চ্যালেঞ্জ করতে পারি যে বন্দে মাতরমের যে তৎসম শব্দ আছে এবং একটা সংস্কৃতাইজ যে বাংলা আছে, সেটা তোরা দেখেও পড়তে পারবেন, না দেখে তো ছেড়ে দাও। আমি এমনি বলছি না। এই শতাব্দীর গোড়ায় আমি যখন এমপি ছিলাম কলকাতা উত্তর পূর্বের, এখনো পুরনো টাইমস অফ ইন্ডিয়া খুঁজে পাবে, ফার্স্ট পেজে খবর ছিল, তখন বিজয় মালহোত্রা, বিজেপির, এখন ওরা সব বাদ হয়ে গেছে, এখন তো বেশি মারা গেছেন, বিরোধী দলের নেতা, আমরা ইউপিএ সরকারকে সমর্থন করছি, তখন এই বিতর্ক হয়েছিল বন্দে মাতরম নিয়ে। প্রত্যেক দশকে হয় আর কি, যে বাধ্যতামূলক করতে হবে, এবং ওটা ভুললে চলবে না। কংগ্রেস আমলে যখন শিবরাজ পাতিল যখন স্পিকার ছিলেন, আমাদের পার্লামেন্ট অধিবেশন সেশন শুরু হলে আর শেষ হলে জনগণ মন গাওয়া হতো। তো বিজেপির প্রস্তাবে শিবরাজ পাতিল সেটাকে করলেন যে কোনো সেশন শুরুতে জনগণ মন হবে এবং শেষে বন্দে মাতরম হবে, কোনো অসুবিধা নেই, জাতীয় সঙ্গীত আর কি। সেখানে যখন বলেছিল বন্দে মাতরম, ওরা আবার বন্দে মাতরম বলে না, আমরা বাংলায় বন্দে মাতরম, দুটো আলাদা বলে, দুটো একসঙ্গে আছে কিন্তু এরকম বলে আর কি। যাকে তো আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, আমি সাধারণত নিজের কথা বলি না পাবলিকলি। সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন চেয়ারে, হয়তো 0 আওয়ারে হইচই হচ্ছিল, থেমে গেল। আমি বললাম আমি চ্যালেঞ্জ করছি, তৃণমূলে একজন ছিল মমতা ব্যানার্জি, সে তখন ছিলেন না ওখানে, উনি থাকতেন না সবসময়, বিজেপি লোকেরা ছিল, উনি একসঙ্গে ছিলেন, বিজেপি তৃণমূল একসঙ্গে থাকে তখন এনডিএ, যে আমি চ্যালেঞ্জ করছি যদি একজন এনডিএর মেম্বার, বিজেপি মেম্বার উঠে একটা স্তবক বন্দে মাতরম গেয়ে দেয়, তাহলে আমি এইখানেই পদত্যাগ করব। আর উল্টে আমি দুটো স্তবক গিয়ে শোনাবো, সাধারণত আমি গান করি না, কিন্তু ওই যে প্রার্থনা সঙ্গীত করতে করতে তো অভ্যাস হয়ে যায়,
ছোটবেলায় যেগুলো স্কুলে করে সেগুলো সারা জীবন মনে থাকে, তাহলে ওরা বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে। টাইমস অফ ইন্ডিয়া পরের দিন লিখেছিল 2 minutes সাইলেন্স অবজার্ভড ইন লোকসভা। কোনো শোকের জন্য নয়, 2 মিনিট দাঁড়িয়ে স্পিকার সময় দিয়েছিলেন, কোনো বিজেপির সদস্যের সাহস হয়নি উঠে দাঁড়িয়ে বন্দে মাতরম গাইতে পারে। আরে আপনি আচরি ধর্ম অপরে শিখায়, ওরা যদি ওদের শাখায় পড়তো শিখতো, ওরা যদি ওদের মিটিংগুলোতে গাইতো, ওরা যদি ওদের ঘরে গাইতো, ওরা যদি স্কুলে গাইতো, যে স্কুলে পড়াশোনা করে, ওদের স্টাডি সার্কেলে যে পাঠচক্র হয় সেখানে যদি হতো, তাহলে তো গাইতে পারতো। এবং এইটাকে আমার বলে চয়েস। আপনাকে বলতে হবে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য স্কুলে যে এই 8টা গান ঠিক করে দিক। মমতা যেমন বলেছিল কোন কাগজ রাখবেন কোন কাগজ রাখবেন না, ক্ষমতার দম এরম বলে তো। যেমন সবাই বলেছিল আপনি কেন বলছেন কোন কাগজ কিনবে কোন কাগজ কিনবে না, বলেছে আমি তো এখন এটা বলিনি যে কোন কাগজ পড়বে কোন কাগজ পড়বে না। এগুলো ক্ষমতার দম্ভ। তো সেই দম্ভে অন্তত 8টা 10টা, যদি ওরা জানে এটার বাইরে কিছু স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগ নেই, যে স্বাধীনতার সময় সেই মুক্তির মন্দির ও সোপানা দলে হতে পারে, দেশপ্রেমিক গান হতে পারে, সেরকম 8টা 10টা দিতে হয়। যেরকম সিলেবাসে অনেকগুলো ছোট গল্প থাকে, তার মধ্যে কয়েকটা চয়েস দেয়, তাহলে কনভেন্টে কারোর প্রতি দিতে বলা হয় 3টে 4টে বলে না, লক্ষ আকার দেওয়া যায়। তারপরে সেটা স্কুলের টিচাররা এবং ছাত্ররা সেটা গাইবেন। কম্পালশন ঠিক নয়। দেশপ্রেম কখনো কম্পালশন দিয়ে আসে না, ইম্পালস দিয়ে আসে, কম্পালস না। হুকুম জারি করে বিজেপি বলেছিল এই গানগুলো নিষিদ্ধ, এই কবিতাগুলো নিষিদ্ধ, সেইগুলো সবচেয়ে জনপ্রিয় হয়েছে। আর তখন ইংরেজ রাজা রানীর জন্য যে গল্পগুলো গানগুলো লেখা হয়েছিল সেগুলো সব ভুলে গেছে লোকে এখন। তাহলে দেশপ্রেম অন্তর থেকে আসে, দেশের প্রতি ভালোবাসা, ভালোবাসা প্রেমটা তো, দেশপ্রেম মানে তো ভালোবাসা। সে কখনো যুদ্ধ ঘোষণা করে, কখনো ট্যাঙ্ক দেখিয়ে, কখনো রিভলভার দেখিয়ে, কখনো পুলিশকে দণ্ড দিয়ে হবে না। এটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। বিজেপি সরকার প্রথমে যখন এসেছিল তখন বলেছিল সব সিনেমা হলে সবাইকে উঠে দাঁড়াতে হবে, তারপর সেটা কোর্ট বলেছে যে না, এটা করা যায় না। আমি তোমাদের কিন্তু কাউকে চ্যালেঞ্জ করলাম না যে বলো গানটা কে গাইতে পারো, বলো। তিনি একটা অভিযোগপত্র জমা দিচ্ছেন, আমাদের একটা নিয়ম আছে, সেটা নিয়ে তদন্ত হয়, সে তদন্ত হবে। দুটো প্রশ্ন, একদিকে রাজ্যের প্রাক্তন বিধায়ককে ইডি গ্রেফতার করছে এবং রাজ্যের একাধিক বর্তমান কাউকে না এবং রাজ্য পুলিশ কিছু কিছু জায়গায় তৃণমূলের নেতাদের গ্রেফতার করছে। অপরদিকে আরজিকর মামলাতে দেখা যাচ্ছে যে তৎকালীন যে সিবিআই তদন্ত হয়েছিল তার দিকে বর্তমান রাজ্য সরকার বা বিজেপি আঙুল জল ঘোলা করা হচ্ছে কি মাছ ধরার আগে, কিভাবে দেখছে? না, আমি তো দেখলাম প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ, প্রাক্তন নন, অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি প্রাক্তন, তিনি তো গিয়ে ওখানে বলেছেন যে সিবিআই এর অফিসাররাও যারা এসব তদন্তকে বেলাইন করেছে। তাহলে যদি নিয়ম অনুযায়ী হয় তাহলে কাউকে পুরস্কার কাউকে তিরস্কার করলে তো হয় না। একই কাজের জন্য, একই অপরাধের জন্য সবাইকে তিরস্কার করতে হয় না, সবাইকে পুরস্কার করতে হয়। এই সরকার 3 জন আইপিএস অফিসারকে তারা সাসপেন্ড করেছেন, আমি সে দেখেছি কাগজে, খবরে। যারা আমরা মনে আছে ধর্ণা দিয়েছিলাম, সীতারাম ইয়েচুরির ডেড বডি যখন রাখা আছে দিল্লি, আমি না গিয়ে আমরা এখানে ধর্ণা দিয়েছিলাম লালবাজারের সামনে, যেখানে আটকে ছিল সেখানে আমরা বসে গিয়েছিলাম। বিনীত গোয়েল তার কমিশনারের অপসারণের জন্য, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, অন্যরা সবাই করেছিল, ডক্টরস ফোরামরা করেছিল, অনেকদিন ওখানে তাদের বেশ কিছুদিন ধর্ণা চলেছিল বউবাজারে ওখানটায়। মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে দিয়ে পরিষ্কার বলছি যে এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়া বা মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন, এটা সিন্ডিকেট অপরাধীর। এবং তার সঙ্গে আপনারা জানেন আবার যখন ধর্ণা দিচ্ছিলাম আমরা সিও অফিসের সামনে এসআইআরে, তখন রাতের বেলা আমাদের তুলতে তখন ডিসি হিসেবে একজন এসেছিলেন। আই রিফিউজ টু টক টু হার,
মনে আছে আমরা বলেছিলাম, এবং কাগজে আপনারা বেরিয়েছিল যে অন্য একজন অফিসার মারফত কথা হচ্ছিল, সে ওখানে গিয়ে বলছিল, তারপরে এসে বলছিল আমাদের তরফ থেকে একজন ইন্টারলোকেটর এবং ওদের তরফ থেকে একজন ইন্টারলোকেটর ঠিক হয়েছিল, কারণ আমি বলছিলাম টেন্টেড অফিসার। কিন্তু সাসপেন্ড করে দেওয়াটাই বিচার পাওয়া নয়। আমরা এরকম কতবার দেখেছি, কত সাসপেনশন, একেবারে একই স্ক্রিপ্ট। শুভেন্দু তো আগে তৃণমূলের মন্ত্রী ছিল, তখন মমতা ব্যানার্জি যখন এসেছিলেন প্রথম লপ্তেই তিনি 3 জনই আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছিলেন। জ্ঞানবন্ত কুমার, অজয় কুমার, আর একজন কি ছিল, জ্ঞানবন্ত সিং বললাম, একজন হচ্ছে অজয় কুমার, এবং আরেকজন না, যারা ওই রেজ কাণ্ডের সময় কলকাতা পুলিশের সঙ্গে, গোয়েন্দা পুলিশের সঙ্গে যুক্ত ছিল। তখন সেটা বড় কথা নয়, এই জন্য বলছি এটা সাসপেনশন বড় কথা নয়, নামও ভুলে গেছে অনেক লোক একজন। তখন তৎকালীন এমএলএ তৃণমূলের রেজওয়ানুর ভাই, সে বলেছিল এবং তার মা বলেছিল এবার মনে করছি আমরা বিচার পাবো। একই স্ক্রিপ্ট, 3 জনকে গ্রেপ্তার করা হয়, এই সাসপেন্ড করা হয়েছে। তারপর আজ পর্যন্ত বিচার, অপরাধী ধরা পড়েনি, এবং সেই অফিসাররা প্রমোশন পেয়ে ফেরত এসেছিল, শুধু তারা পাস পাল্টেছিল এবং নবান্নের গেট পাস পেয়েছিল। তারপর মমতা ব্যানার্জির বিশ্বস্ত অনুচর হয়েছিল। তো এগুলো আসলে তদন্তের জন্য না লয়্যালটি চেঞ্জ করার জন্য, সেটা আগামী দিন বলতে পারবে। আমি তো আগে থেকে জাজমেন্ট সিটে বসিনি, তোমার মতো ঘোলা জলে মাছ শিকারও বলছি না। জলটা যথেষ্ট ঘোলা করে দিয়েছে, এবার এরা মাছ শিকার করবে না আমিষ বলে, আমিষ নয় বলে অন্য কিছু শিকার করবে, কচু বনে যাবে, সেটা তার কথায় কথা। এটা ভালো শব্দটা অনেকদিন পরে পশ্চিমবঙ্গে আমি প্রথম শুনলাম, দিল্লিতে মাঝে মাঝে শুনতাম। মধ্যপন্থা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বলতেন, গৌতম বুদ্ধ বলেছিলেন প্রথমে, মধ্যপন্থা বৌদ্ধ দর্শনের সঙ্গে যুক্ত। তো ভালো, তিনি চিঠি লিখেছেন, মুর্শিদাবাদের জন্য নয়, গোটা রাজ্যেই যা হচ্ছে। আমাদের এমএলএ দমকলের, সেও লিখছে বা লিখেছে, ঈশা খান তিনিও লিখেছেন সাংসদ হিসেবে, আরো অনেকেই লিখবেন, যাতে এই যে একটা নতুন চেঞ্জ সেটআপে মানুষ যে কারণে ভালো কিছু হোক সেটা চেয়েছে, খারাপ যা হয়েছে সেটা যাতে বন্ধ হয় সেটা চেয়েছে। পরিবর্তন মানে তো তাই, আরো খারাপ হোক এটা যাতে না হয়।